আপনাদের সবাইকে শুভেচ্ছা, আমন্ত্রণ জানাচ্ছি প্রথম আলোর নিয়মিত আয়োজন আজকের বার্তা কক্ষে। এর মধ্যে আপনারা জেনেছেন ডাকসু নির্বাচন স্থগিত করেই আবার বলা হলো নির্বাচন হতে কোনো বাধা নেই। এদিকে গত শুক্রবার জাতীয় পার্টি এবং গণ অধিকার পরিষদের কর্মীদের মধ্যে সংঘর্ষ হয় এবং লাঠি পেটায় নুরুল হক নূর আহত হন। আপনারা জানেন এর মধ্যে তিনি হাসপাতালে আছেন এখন। এই ঘটনাগুলোর আসলে প্রতিক্রিয়া কি, দল কি ভাবছে, নুরুল হক নূরের দল গণ অধিকার পরিষদ, এসব নিয়ে কথা বলার জন্য আজকে আমাদের সাথে অতিথি হিসেবে আছেন মোহাম্মদ রাশেদ খান, সাধারণ সম্পাদক গণ অধিকার পরিষদ। আর এসব নিয়ে আজকের আলোচনার আমাদের বিষয়, রাজনীতি কাদের হাতে। এই সময় রাজনীতি আসলে কাদের হাতে, সেই বিষয়টি আলোচনা করব আজকের পর্বে। আমাদের অতিথি, আপনাকে স্বাগত জানাচ্ছি, গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক মোহাম্মদ রাশেদ খান। আপনাকে ধন্যবাদ। প্রথমে জানতে চাই যে ডাকসু নির্বাচন নিয়ে আজকে বেলা 3:50 একেবারে বিকেলে নির্বাচন প্রক্রিয়া 30 অক্টোবর পর্যন্ত স্থগিত করা হয় প্রথমে। কিছুক্ষণ পরে আবার বলা হলো নির্বাচন স্থগিত করে হাইকোর্টের যে আদেশ সেটি স্থগিত করা হয়েছে, অর্থাৎ নির্বাচনে কোনো বাধা নেই। এই সময়ে এসে এটার প্রভাব কি মনে হচ্ছে, আর এটা এরকম হচ্ছেই বা কেন? ধন্যবাদ সবাইকে গণ অধিকার পরিষদের পক্ষ থেকে শুভেচ্ছা। দেখেন, এই যে বিচার বিভাগের স্বাধীনতার কথা আমরা বলছি, স্বাধীনতা মানে কি এই যে আপনার হাইকোর্ট বিভাগ এক ধরনের রায় দিবে, আবার মুহূর্তের মধ্যে আপিল বিভাগ আরেক ধরনের রায় দিবে। এই যে জনগণকে আপনার এক ধরনের নাচাচ্ছে বলা যায়, সকালে একরকম, দুপুরে একরকম, বিকালে আরেক রকম। এটা আসলে খুবই দুঃখজনক। আমার মনে হয় একবার আপনি স্থগিত করলেন, আবার বললেন না ডাকসু নির্বাচন হবে। এই যে মানুষের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করা, এই কারণেই মূলত বিচার বিভাগের উপর কিন্তু আমাদের আস্থাটা নাই। আওয়ামী লীগের আমলে ছিল না, এখন সেই আস্থার জায়গাটা আসলে আমরা তৈরি করছিলাম। কিন্তু এই যে একের পর এক সিদ্ধান্ত, আবার আমরা আরো অনেক ধরনের ঘটনা আমরা দেখেছি, যে কারণে এখনো পর্যন্ত বিচার বিভাগের উপরে মানুষের পুরোপুরি আস্থার জায়গাটা তৈরি হয়নি। আমি সরকারের প্রতি অনুরোধ রাখবো, এবং বিশেষ করে প্রধান বিচারপতি তিনি যেন এই বিষয়গুলো একটু ভালোভাবে দেখভাল করেন, যাতে করে এরকম অসামঞ্জস্য কোনো কিছু যাতে না ঘটে। আপনি আজকের এই ঘটনাটাকেই মানে সমন্বয়হীনতা বলছেন কেন? হাইকোর্ট বিভাগ মনে করতে পারে যে এটা হওয়া উচিত, তারপরে সুপ্রিম কোর্ট এটা মনে করতে পারে, তাদের কি অসুবিধা কোথায়? দেখেন, ডাকসু নির্বাচন একটি স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয়, তারা সিদ্ধান্ত নিয়েছে ডাকসু নির্বাচন হবে। একজন প্রার্থী মনে করেন যে হাইকোর্টে গিয়েছে, এখন হাইকোর্টের একজন বিচারপতির মনে হলো যে এটা স্থগিত করে দিব, এটা কি হইতে পারে নাকি? বরং কোনো অবজারভেশন থাকলে তিনি বিশ্ববিদ্যালয়ের উদ্দেশ্যে দিতে পারতেন। তিনি না দিয়ে সরাসরি তিনি সিদ্ধান্ত নিলেন যে নির্বাচন হবে না। এরপরে আবার আপিল বিভাগে সেখানে বলা হলো যে নির্বাচন হবে। তো এটা তো এক ধরনের সমন্বয়হীনতা, এটা আসলে আমাদের কাছে কাঙ্ক্ষিত না। যদি কোনো অবজারভেশন থাকে, সেটা বিশ্ববিদ্যালয়ের উদ্দেশ্যে বা শিক্ষকদের উদ্দেশ্যে সেটা তিনি দিতে পারতেন। কিন্তু তিনি সরাসরি বলেছেন যে নির্বাচন হবে না, এটা অনাকাঙ্ক্ষিত। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কি চায়, শিক্ষকরা কি চায়? তারা সবাই নির্বাচন চায়। হয়তো একজন দুইজন প্রার্থী বা প্যানেল নির্বাচন চায় না, কিন্তু বাকি সবাই তো নির্বাচন চায়। সুতরাং একজন রিট করলো আর তিনি মানে অবজারভেশন দিয়ে দিলেন যে নির্বাচন হবে না, এটা আমার কাছে ভালো লাগে নাই। কয়েক দশকের মধ্যে আপনারা 2019 সালে নির্বাচন করেন প্রথমে ডাকসু, এবং এই ডাকসু নির্বাচনের দ্বিতীয় ধাপ এবারে বলা যায়। তো সেখান থেকে জাতীয় রাজনীতির কথা বলা হয়, অনেকে আসে, আপনারা নতুন দল গঠন করেছেন। এইটা একটা বিষয়, সেদিক থেকে ডাকসু নির্বাচন গুরুত্বপূর্ণ মনে হয়। তো আমি 3টি ঘটনা বলি। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সংঘর্ষের পর একের পর এক শিক্ষার্থীদের কোপানো এবং লাঠিপেটার ভিডিও সামনে আসতে শুরু করেছে। এটি গতকালকের। কৃষি বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ এবং 6 দফা দাবি নিয়ে তারা উত্তপ্ত আছে। আবার ঢাকা বিশ্ববিদ্যালয়, যেটি আমরা আলোচনা করছিলাম, এই যে পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো একের পর এক একটা ঘটনার সামনে হাজির হচ্ছে এবং প্রত্যেকটাই সহিংসতার আশ্বাস দিচ্ছে, মানে একটা উস্কানিমূলক মনে হচ্ছে। মানে এটা কি মানে একটার সাথে আরেকটা রিলেটেড মনে করেন কি, নাকি বিচ্ছিন্ন? দেখেন, আমাদের অনেকের মধ্যে সন্দেহ এবং সংশয়ের জায়গাটা আছে। সেটি হলো যে আগামীতে আসলে নির্বাচন হবে কি হবে না, নির্বাচন হতে দেওয়া হবে কি হবে না, নানান ধরনের সংশয় কিন্তু আছে। এবং এই যে নির্বাচন কেউ কেউ বলছে হতে দিবে না বা নির্বাচন হবে না, তো তার জন্য তো পরিবেশ পরিস্থিতি ঘোলাটে করা লাগবে। আমার মনে হয় তার অংশ হিসেবে আমরা দেখতে পাচ্ছি কখনো এখানে আন্দোলন, সেখানে আন্দোলন, রাস্তা বন্ধ, কখনো আপনার বিভিন্ন জায়গায় মারামারি। এই যে একটা অস্থিতিশীল পরিবেশ তৈরি করা হচ্ছে, এটার পিছনে কোনো না কোনো কারণ আছে। আমি একটু স্পেসিফিক করি আপনাকে। সেটি হচ্ছে বিশ্ববিদ্যালয়ে যে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনের একসাথে
তারিখ ঘোষণা করা হয়েছে ধারাবাহিকভাবে, এক ধরনের উষ্ণতা, রাজনৈতিক এক ধরনের যোগাযোগ, ভোট চাওয়া, আপনি প্রচারণা দেখতে পাচ্ছেন। এইটাকে কি কোনোভাবে মনে হয় যে আপনি যে সন্দেহের কথা বলছেন, সেই সন্দেহের কারণ আছে এইগুলোর মধ্যে, যে এখানে জাতীয় নির্বাচনের আগে এটাকে ব্যবহার করে পরিবেশ ঘোলাটে করা? যেকোনো নির্বাচনকে কেন্দ্র করে পরিস্থিতি কিছুটা উত্তপ্ত হয়। যখন 2019 সালে আমরা ডাকসু নির্বাচন করি, আমি জিএস প্রার্থী হিসেবে নির্বাচন করেছি এবং নুরুল হক নূর ভিপি প্রার্থী হিসেবে। সেই নির্বাচনে আমরা 11টি পদে জয়ী হই, ভিপি জিএস সহ। কিন্তু শুধুমাত্র আমাদের 2টি পদ ঘোষণা করা হয়। দেখেন, ওই সময়কার নির্বাচনেও কিন্তু আপনার সেই উত্তপ্ত পরিবেশ, ছাত্রলীগ আমাদের উপর হামলা করেছে, ভোট কেন্দ্র দখল করেছে। ওই সময় তো আওয়ামী লীগ ক্ষমতায়। তারপরেও শুধুমাত্র আমাদেরকে হারানোর জন্য এবং আমাদেরকে বিজয়ী যাতে না ঘোষণা করতে পারে, এজন্য ভোট কেন্দ্র দখল করেছে। ব্যালট পেপার আমরা দেখেছি সিল মেরে রেখেছে, বক্স ভর্তি করে রেখেছে, কৃত্রিম লাইন তৈরি করে রেখেছে, নানান ধরনের গুন্ডা পান্ডা ক্যাম্পাসে ঢুকিয়েছে। ওই সময় এই ধরনের পরিবেশ আমরা দেখেছি। বাংলাদেশের ইতিহাসে কোনো নির্বাচন উত্তাপ ছাড়া হয়নি, মারামারি, সংঘর্ষ। এটা বাংলাদেশের নির্বাচনের একটি বৈশিষ্ট্য। সেটা আপনি ডাকসু নির্বাচন বলেন, সেটা আপনি স্থানীয় নির্বাচন বলেন, সেটা আপনি সিটি কর্পোরেশন নির্বাচন বলেন, সেটা কিন্তু এবারে বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদে যে 3টা বা 4টা যে নির্বাচন ঘোষণা হচ্ছে, এইটা আসলে জাতীয় নির্বাচনকে প্রভাবিত করবে কিনা এবং নেগেটিভলি, মানে এখানে কোনো গোলযোগের আপনি সম্ভাবনা দেখছেন কিনা, সেইটা। আমার মনে হয় বিশ্ববিদ্যালয়গুলোতে যে নির্বাচন হবে, সেই নির্বাচনে খুব বেশি গোলযোগ হবে না, হয়তো বিতর্ক থাকবে। কারণ কি ফলাফল অনেকটা প্রেডিক্টেবল, মাঠে কেউ নেই এরকম কি না? না, বিষয়টা তো আসলে এরকম না, মাঠে তো আছে। এখন আপনি যদি মনে করেন যে ছাত্রলীগ নাই, তার মানে এই নয় যে মাঠে কেউ নাই, না। এই মুহূর্তে দেখেন ছাত্র দলের বক্তব্য একরকম, শিবিরের বক্তব্য একরকম, ছাত্র অধিকার পরিষদের বক্তব্য একরকম, যারা ইসলামিক রাজনীতি করে তাদের বক্তব্য একরকম, যারা বাম প্রগতিশীল রাজনীতি করে তাদের বক্তব্য ভিন্ন রকম। অর্থাৎ গণতন্ত্রের যে চর্চা, সেটা কিন্তু আছে। এবং একই সাথে আমরা দেখতে পাচ্ছি সাধারণ শিক্ষার্থীরা, তারাও কিন্তু প্রার্থী হয়েছে। কোনো কোনো দল খুব দুর্বল, নাকি সবাই হাড্ডাহাড্ডি হবে মনে হয়? হাড্ডাহাড্ডি কয়েকটি প্যানেল আছে, যেমন আপনার ছাত্র অধিকার পরিষদ, ছাত্রদল, শিবির, এমনকি যারা আপনার স্বতন্ত্র দাঁড়িয়েছে, তাদের মধ্যে একটি ভালো লড়াই হবে বলে আমার কাছে মনে হয়। এবার একটু অন্য প্রসঙ্গে আসতে চাই, সেটি হচ্ছে গত শুক্রবার, যেটা আমি শুরুতে বলেছি, জাতীয় পার্টির অফিসের সামনে দিয়ে মিছিল নিয়ে যাওয়ার সময় গণ অধিকার পরিষদের একটা সংঘর্ষ হয় এবং সেই সংঘর্ষের পরে নুরুল হক নূর, আপনার দলের প্রধান ব্যক্তি, তিনি আহত হন। আপনার দলের যে প্রধান অফিস, পার্টি অফিস, এবং জাতীয় পার্টির যে পার্টি অফিস, সেটা একই এলাকায়। তা সেই দিক থেকে বিবেচনা করলে এরকম না যে বিরোধী কথাও যদি বলেন, একটু পাশাপাশি অফিস, তাহলে একটু স্পর্শকাতর এরিয়া হয়ে যায়, তারপরেও আপনারা ওখানেই মিছিল করলেন এবং প্রতিবাদ জানালেন? আমার কাছে মনে হয় যে আপনারা যারা সাংবাদিক, তাদের কাছে হয়তো সঠিক তথ্য নাই। আচ্ছা। মূলত গণ অধিকার পরিষদ এবং জাতীয় পার্টির মধ্যে সংঘর্ষ, এটা ভুল। যেটি হয়েছে, আমাদের অফিস কিন্তু বিজয়নগর পানির ট্যাঙ্কি, জি, আর জাতীয় পার্টির অফিস কিন্তু কাকরাইলে, এবং এটা মোটামুটি আধা কিলোমিটার দূরত্ব। মিডিয়াতে যে বিষয়গুলো আসছে যে আমরা জাতীয় পার্টির অফিসের সামনে আক্রান্ত হয়েছি, আমাদের উপর যারা আক্রমণ করেছে তারা আসলে জাতীয় পার্টির সামনে আক্রমণ করেছে, বিষয়টা আসলে এরকম না। আমাদের একটি প্রোগ্রাম ছিল যে ফ্যাসিবাদ এবং তাদের দশরদের রাজনীতি নিষিদ্ধ করা, যেমনিভাবে আওয়ামী লীগের সাংগঠনিক কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে। একই সাথে যারা এই গণহত্যার সাথে প্রত্যক্ষ পরোক্ষভাবে জড়িত, তাদের বিচারের আওতায় আনা, তাদেরকে গ্রেপ্তার করা, এটা আমাদের একটা রাজনৈতিক কর্মসূচি এবং এই কর্মসূচি আমরা বহুবার পালন করেছি। এমনকি এই দাবিতে আমরা প্রধান উপদেষ্টার কাছে স্মারকলিপি দিয়েছি, প্রধান নির্বাচন কমিশনার বরাবর স্মারকলিপি দিয়েছি, মাসখানেক আগে আমি নিজে সাক্ষাৎ করেছি প্রধান নির্বাচন কমিশনারের সাথে। অর্থাৎ এটা আমাদের নতুন কোনো কর্মসূচি না, ধারাবাহিক কর্মসূচি। তার অংশ হিসেবেই আমাদের গত 29 আগস্ট আমাদের কার্যালয় বিজয়নগর পানির ট্যাঙ্কি, আলরাজি কমপ্লেক্স, সেটা সামনে থেকে আমরা একটি বিক্ষোভ মিছিল শুরু করি। যখন পুরাতন পল্টন ঘুরে আমরা কাকরাইলে জাতীয় পার্টির অফিসের অনেক দূরে, কিন্তু তাদের অফিসটা ভিতরে, তাদের অফিসটা থানার কাছাকাছি, তো আমরা রাস্তাতে যাচ্ছি, সেখানে পিছনে তারা হঠাৎ করে আক্রমণ করে। তখন আমাদের কাছে মনে হয় যে এক্ষেত্রে মনে হয় আওয়ামী লীগ জাতীয় পার্টি একসাথে। আমরা কখনোই দেখি নাই যে এতগুলো মানুষ এই অভ্যুত্থানের পরে জাতীয় পার্টির সামনে সমবেত হয়েছে, ওই দিন দেখলাম। তো আমরা আমাদের আক্রমণের প্রেক্ষিতে, কর্মসূচি পূর্ব ঘোষিত ছিল কয়দিন আগে ঘোষণা? হ্যাঁ, আমাদের পূর্ব ঘোষিত, আমাদের প্রায় 4-5 দিন আগে আমরা ঘোষণা করি।
ডেট এখন বলতে পারবো না, তবে কয়েকদিন আগে। তো আমরা যখন তখন পিছনে তারা এ ধরনের হামলা করে, তখন আমি এবং নুরুল হক নূর আমরা সবাইকে বলি যে এখানে কোনোভাবেই বিশৃঙ্খলা হওয়া যাবে না, আমাদেরকে মিছিল নিয়ে যেতে হবে। আমি এবং নুরুল হক নূর মিছিল নিয়ে কিন্তু আমরা কার্যালয়ের সামনে গিয়েছি, কিন্তু যেহেতু অনেকে আক্রান্ত হয়েছে সেক্ষেত্রে আমরা মনে করলাম যে একটি মশাল মিছিল করতে হবে, যেটা আমরা আওয়ামী লীগের সময় আমার কাছে মনে হয় যে প্রায় প্রতি সপ্তাহে কোনো না কোনো দিন আমাদের মশাল মিছিল ছিল। তো আমরা জাস্ট, আমি নিজেও কিন্তু আক্রান্ত হয়েছিলাম, আমার এই আঙ্গুলে আঘাত লাগে এবং বিভিন্নভাবে কিন্তু আমাদের আরো অনেক আক্রান্ত হয়েছে। তো জাস্ট মশাল মিছিল। আমি এখন আপনাকে বলি রাশিদ খান, আপনারা যে আধা কিলো কাছাকাছি কাকরাইল এবং জাতীয় পার্টির অফিস, এই দুইটা আসলে কিরকম এরিয়া সবাই জানেন, অনেকেই জানেন। মানে এই ধরনের কর্মসূচি যখন আপনারা আওয়ামী লীগের দোসর বলছেন তখন তাদের বিরুদ্ধেই যায় এবং তাদের নাম উল্লেখ করে আপনি যে 3 দফা ঘোষণা করেছেন, প্রধানতম বিষয় ছিল যে জাতীয় পার্টিকে নিষিদ্ধ ঘোষণা করতে হবে, তাই তো? 1 নম্বর, জি, সেদিন আপনি তিন দফা যে ঘোষণা করেছেন সেখানে। তো সেই রকম বিষয়গুলো যদি অন্য জায়গায় তো কর্মসূচি ঘোষণা করা যায়, আপনারা এই যে একটা দলকে ব্যান করা বা এই দাবি করা যেতেই পারে, কিন্তু সেই দাবিটা সরকার তো কার্যকর করবে বা কোন একটা প্রক্রিয়ার মধ্যে দিয়ে তাই হবে, তাই না? অন্য একটা দল এসে তো করে দিবে না। ধরেন আপনারা তো আরেকটা দল করবেন না, আরেকটা দল আবার আপনার বিরুদ্ধে করবে, এটা তো আসলে শৃঙ্খলা না, না কি মনে করেন যে করতে পারে? এই সরকার তো আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে চায়নি। আন্দোলনের প্রেক্ষিতে মূলত আওয়ামী লীগের সাংগঠনিক কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে এবং বিচারের পরে, অর্থাৎ বিচার শেষ হওয়ার পরে তাদের বিরুদ্ধে পুরোপুরি ব্যবস্থা নেওয়া হবে। তারা রাজনীতি করতে পারবে কি? এখন কার্যক্রম পারবে না। জি, ঠিক একইভাবে আমরা এটাই বলেছি যে যেহেতু আওয়ামী লীগ এবং জাতীয় পার্টি তারা একই দোষী এবং ক্ষমতা শেয়ার করেছে এবং বাংলাদেশের গণতন্ত্র, সেই জন্য আপনাদের কথাটা পরিষ্কার যে সেই জন্য তাদেরও আপনারা নিষিদ্ধ চান। একই প্রক্রিয়া। এখন কথা হলো একই প্রক্রিয়া ক্ষেত্রে এটাও কি এক প্রক্রিয়া, যে আওয়ামী লীগের যে নিষিদ্ধ প্রক্রিয়াটা হয়েছে সেটিও হচ্ছে একটা, মানে যেটা বলা হয় যে মব তৈরি করে একটা স্লোগান দিয়ে বলা হলো, তখন সরকারের থেকে এই ধরনের সিদ্ধান্ত আসলো। কাজেই অন্য একটা দলের ক্ষেত্রেও এরকম স্লোগান দিয়ে একটা মানে পরিবেশ তৈরি করলে তখন সেটা নিষিদ্ধ করবে সরকার। দেখেন, এখন আপনি কোনটাকে মব বলছেন আর কোনটাকে আন্দোলন বলছেন আমি জানি না। আপনার কাছে হয়তো এটাকে মব মনে হতে পারে, কিন্তু আমার কাছে এটাকে প্রতিবাদ মনে হয়। মানে মানুষ যেভাবে লিখছে বলছে সেটার উত্তর থাকা দরকার আমার মনে হয় সেটার জন্য। দেখেন, জাতীয় পার্টি তারা যেটি করেছে, বাংলাদেশের গণতন্ত্র হত্যার সাথে তারা জড়িত। জিএম কাদের যখন এই 24-এর নির্বাচনের আগে ভারতে যায়, তখন তিনি বাংলাদেশে ফিরে এসে বলেন যে ভারতের অনুমতি ছাড়া আমি কিছু বলতে পারবো না। তার মানে সে ভারতের অনুগত, ভারতের সেবাদাস এবং সে সবসময় ক্ষমতার অংশীদার হয়েছে। এমনকি শুধুমাত্র আপনার রাশেদ খান মেনন বা ইনুর মতো না, সে কিন্তু প্রধান বিরোধী দল হয়েছে। তার কি সেই শক্তি সক্ষমতা আছে? আপনি যে কথাটা বলছেন সেটি আমি যদি ঠিক মনে করতে পারি, সেটা হচ্ছে 24-এর নির্বাচনের আগের তিনি ভারতে গিয়েছিলেন, ভারত থেকে এসে সামনে কথা বলেছিলেন। আমি গত 29 তারিখে যে দিনের ঘটনাটা ঘটে কথা বলছি, আমি শামীম হায়দার পাটোয়ারি এখানে নাই, তার একটা বক্তব্য পড়ছি। আপনার মানে বক্তব্য এসেছে আমাদের পত্রিকায়। শামীম হায়দার পাটোয়ারি জাতীয় পার্টির মহাসচিব, তিনি বলছেন তারা মনে করেন গণ অধিকার পরিষদ এই হামলা করেছে। আর গণ অধিকার পরিষদের নেতা আবু হানিফ, আপনাদের আরেক নেতা, তিনি বলেছিলেন যে কে বা কারা জাতীয় পার্টি হামলা করেছে সেটি আমরা জানি না। আপনারা কি জানতেন না বা আপনাদের কেউ জড়িত ছিল না, বা ওখানে মানে পরিস্থিতির শিকার হয়েও আপনারা কোনো কেউ ওটাতে ইনভলভ হয়েছিলেন? আমার মনে হয় আমার বক্তব্য একটু শেষ করি। আমি ওইখানে যেটা বলছিলাম, মানে আমি বক্তব্য শেষ করলে আপনার প্রশ্নের উত্তর চলে আসবে। তো আমরা যখন মিছিলটা নিয়ে আমাদের কার্যালয়ের সামনে আসি এবং প্রেস ব্রিফিং শুরু করি, তখন হঠাৎ করে আপনার সেনাবাহিনীর কতিপয় সদস্য এবং পুলিশের কতিপয় সদস্য আমাদের উপরে আসলে হামলা চালায়। আমাদের কাছে মনে হচ্ছিল যে নুরুল হক নূর বা আমি আমাদের উপর আসলে হামলা করবে না। দেখেন, এর প্রেক্ষিতে কিন্তু আমি যে বক্তব্য দিয়েছি যে এই ঘটনাকে কেন্দ্র করে টোটাল সেনাবাহিনীকে আমরা দোষারোপ করছি না। আমরা সেনাপ্রধানের উদ্দেশ্যে এই দাবি রেখেছি, যারা এই ঘটনার সাথে আসলে সম্পৃক্ত আপনি তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করেন। এমনকি আমরা সরকারকে একই কথা বলছি। দেখেন, যখন বিভিন্ন ব্যক্তি বা মহল সেনাবাহিনীকে নিয়ে নানান ধরনের মন্তব্য করছিল, তখন নুরুল হক নূর এবং আমরা কিন্তু সেনাবাহিনীর পাশে দাঁড়িয়েছি। আমরা বলেছি যে এই বাহিনী গণ অভ্যুত্থানের শক্তি। যখন সেনাবাহিনী বন্দুকের নল আওয়ামী লীগের দিকে তাক করে, যখন আওয়ামী পুলিশ বাহিনীর দিকে তাক করে, তখন কিন্তু গণ অভ্যুত্থান সফল হয়েছে। সেনাবাহিনীর ভূমিকা আমরা সবাই জানি। অনেক সেনা সদস্য তারা কিন্তু নৈপথ্যে অনেক ধরনের ভূমিকা রেখেছে, এটা আমরা স্বীকার করি। যে কারণে আমি কিন্তু এই কথা বলছি যে এই ঘটনাকে কেন্দ্র করে
সব সেনাবাহিনীকে দোষারোপ করার সুযোগ নাই, টোটাল সেনাবাহিনীকে আমরা দোষারোপ করছি না, কিন্তু যারা অন্যায় করেছে আমরা শুধুমাত্র তাদের কথাই বলছি। এবং পুলিশের মধ্যে একই কথা, যে লাল টি শার্ট পরিহিত একজন ব্যক্তি নুরুল হক নূর বা আমাদের অন্যান্য ছাত্রনেতা সম্রাটের উপরে বা নেতাকর্মীদের উপর হামলা করেছে, তার বিরুদ্ধে আপনি ব্যবস্থা নেন। আমরা তো এই বাহিনীর বেতন দেওয়া হয় জনগণের ভ্যাট এবং ট্যাক্সের টাকায়। এই বাহিনী আমাদের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার দায়িত্বে, এই বাহিনী আমাদের নিরাপত্তা প্রদান করবে। সুতরাং এই বাহিনীকে আমরা কোনোভাবে বাহিনীগুলোকে বিতর্কিত করছি না, কিন্তু বাহিনীর মধ্যে সবাই তো ফেরেস্তা না। সুতরাং যারা অন্যায় করেছে, নুরুল হক নূরকে চেনার পরেও যারা এইভাবে উপর্যুপরি আঘাত করেছে, নাক ফাটিয়ে দিয়েছে, চোখ ফাটিয়ে দিয়েছে, সবাই দেখেছে, এখনো কিন্তু নুরুল হক নূর সুস্থ না। সুতরাং আমরা এই বিষয়টি আমরা সামনে আনছি। আজকে যদি আমরা এইভাবে প্রতিবাদটা না করি, ভবিষ্যতে কিন্তু সাংবাদিক হিসেবে আপনি আক্রান্ত হবেন, আমি আক্রান্ত হব। রক্ত দিয়েছি, হচ্ছে রক্ত দিয়েছি, জীবন দিয়েছি, আর কত রক্ত দিব? 90 একবার দিলাম, 7-8 একবার দিলাম, আবার 24-এ, মানে এইভাবে কি আমরা 10 বছর 15 বছর পর পর শুধু রক্ত দিতে থাকবো? যে কারণে আমরা মনে করছি যারা এই যে ফ্যাসিস্ট এবং এই ফ্যাসিস্টের দোসর যারা, তারা যদি কোনোভাবে সুযোগ পায় এদিক সেদিক করে ডাইনে বাইনে করে, এরা কিন্তু আবারও আওয়ামী লীগকে ফিরে আনবে। এবং আওয়ামী লীগ যদি বাংলার মাটিতে আবারও ফিরে আসে, সেক্ষেত্রে কিন্তু প্রথমবার একবার গণহত্যা হয়েছে 71-এর পরে, দ্বিতীয়বার 24-এ, তৃতীয়বার আর একবার গণহত্যা হতে পারে। সুতরাং এই জন্য যারা অন্যায় করেছে, অর্থ পাচার করেছে, গুম করেছে, খুন করেছে, আয়নাঘর তৈরি করেছে, যারা মানুষের কণ্ঠস্বর রুদ্ধ করেছে, যারা সাংবাদিকদেরকে হত্যা করেছে, যারা এইভাবে মানে সাধারণ মানুষের এমন কোনো অত্যাচার নাই যে করে নাই, সুতরাং তাদের রাজনীতি আমরা চাই না। তো আওয়ামী লীগের যদি সাংগঠনিক কার্যক্রম নিষিদ্ধ হয়, জাতীয় পার্টির কেন হবে না? দেখেন রাশেদ খান মিনু এবং হাসানুল হক ইনু, আমি মনে করি তারা জিএম কাদের থেকে কম অপরাধী। আজকে তারা জেলে রয়েছে, জিএম কাদের কেন জেলে নাই? আর আমরা যখন এর প্রতিবাদ, আমি একটু শেষ করি 10 সেকেন্ডে, আমরা যদি এর প্রতিবাদ করি আর সেই জন্য হামলা করা হবে, আমরা প্রেস ব্রিফিং করছি আমাদের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে, জাতীয় পার্টির কার্যালয়ের সামনে না। দ্বিতীয়ত আমাদের কেন্দ্রীয় কার্যালয়ের মধ্যে ঢুকে হামলা চালিয়েছে, বাথরুমের দরজা ভেঙে ভেঙে বের করে রক্তাক্ত করেছে। তো এই ঘটনাকে আপনি কি বলবেন? আপনার দাবি করতেই পারেন, আপনি কি দাবি করবেন রাজনীতি, সেটা নিয়ে আমাদের কোনো আপত্তি নেই। কিন্তু প্রশ্ন হচ্ছে যে একটি দল নিষিদ্ধ করার দাবি করা যেতে পারে, কিন্তু সেইটা কার্যকর করা বা এটা এক্সিকিউট করা বা চাওয়ার ধরনের মধ্যে সহিংসতা থাকতে পারে কিনা এবং কাছাকাছি, এটুকুই। এখন আপনি বলেন নুরুল হক নূর সম্পর্কে আমরা যেটুকু জানি যে গণ অধিকার পরিষদ গঠনের আগে এবং পরে বিভিন্ন সময়ে তার এরকম বেধড়ক পিটুনির এর আগেও আমরা হামলা শিকার হয়েছেন এবং অনেকবার এটা সামনাসামনি এসেছে মিডিয়াতে। এইবারে বোধহয় প্রথম এই গভর্নমেন্টের সময়ে এই ঘটনা ঘটলো, এই অন্তর্বর্তীকালীন সরকারের সময়। পার্থক্যটা কি? মানে এই ঘটনাটার আসলে আগের ঘটনাগুলোর থেকে পার্থক্য কোন জায়গায়? কোনো পার্থক্য নাই, বরং আওয়ামী লীগের সময়েও এইভাবে নুরুল হক নূরের উপর আমাদের উপর হামলা হয়নি, এইটা সর্বোচ্চ হামলা। আর এই কারণে আজকে আমাদের কেন্দ্রীয় কার্যালয়ে 22 দলের একটি সভা ছিল এবং সেই সভার সভাপতিত্ব আমি করেছি, যে কারণে আমি প্রথম আলোর দর্শকদের কাছে দুঃখ প্রকাশ করছি যে আমার একটু দেরি হয়েছে। সেখানে 22টি দল, বিএনপি ছিল, জামাত ইসলামী ছিল, গণ অধিকার পরিষদ ছিল, এনসিপি ছিল, ইসলামী আন্দোলন বাংলাদেশ ছিল, গণতন্ত্র মঞ্চের অন্তর্ভুক্ত দলগুলো ছিল, এছাড়া আপনার 12 দলীয় জোটের যারা তারা ছিল, অর্থাৎ ফ্যাসিবাদ বিরোধী শক্তি সবাই ছিল, ইসলামিক দলগুলো, বাম সংগঠনগুলো। সেখানে আমরা যে সিদ্ধান্ত নিয়েছি, 5টা সিদ্ধান্তে আমরা সবাই একমত, বিএনপি, গণ অধিকার পরিষদ, জামাত ইসলাম, ইসলামী আন্দোলন, এনসিপি। প্রথমত, গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর সহ যারা হামলার শিকার হয়েছে, সেই হামলার তীব্র নিন্দা এবং প্রতিবাদ। 2 নম্বর, 48 ঘন্টার মধ্যে বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠন ও দোষীদের গ্রেপ্তার। 3 নম্বর, ফ্যাসিবাদ বিরোধী শক্তির মধ্যে একতা প্রতিষ্ঠা। 4 নম্বর, ফ্যাসিবাদী শক্তি আওয়ামী লীগ, জাতীয় পার্টি সহ 14 দলের বিচার, মানে আমরা সবগুলো দল এই ব্যাপারে একমত হয়েছি। 5 নম্বর, নুরুল হক নূর সহ নেতাকর্মীদের উপর হামলার প্রতিবাদে শহীদ মিনারে ফ্যাসিবাদ বিরোধী শক্তির সংহতি সমাবেশ। 5টি শুনলাম। আমার প্রশ্ন হচ্ছে 48 ঘন্টার যে বিষয়টি বলেছেন, এর আগেও আপনি যে 3 দফা দাবির কথা বলেছেন সেখানেও ছিল। কখন থেকে 48 ঘন্টা? দেখেন, আমি যখন থেকে ঘোষণা করেছিলাম তখন থেকে 48 ঘন্টা, কিন্তু এরপরে না, পার হয়নি। এরপরে কিন্তু আমরা সরকারের পক্ষ থেকে কোনো পদক্ষেপ দেখি নাই। সরকার আমাদেরকে আশ্বস্ত করেছে যে তারা তদন্ত কমিটি গঠন করবে।
আর আজকে আমরা 22টি দল মিলে আজকে সিদ্ধান্ত নিয়েছি। সরকারকে আপনারা কিভাবে জানিয়েছেন? আমি দুটো বিষয় উল্লেখ করি। একটা হচ্ছে সরকারের পক্ষ থেকে যে ফেসবুকে, সোশ্যাল মিডিয়াতে যে পেজ রয়েছে সরকারের, সেখানে এই ঘটনার উল্লেখ করে দুঃখ প্রকাশ করা হয়েছে। আরেকটি হচ্ছে সরকারের একজন উপদেষ্টা আসিফ নজরুল, তিনি তার নিজস্ব মানে ব্যক্তিগত যে ফেসবুক পেজ, সেখানে লিখেছে আমার ধারণা আপনি এটা দেখেছেন। এটা নিয়ে আপনাদের কোনো মতামত আছে? সন্তুষ্ট? আমি নিজে ২ জন উপদেষ্টার সাথে, ২ জন না ৩ জনের সাথে কথা বলেছি আমি নিজে। আচ্ছা। এবং ২ জনের সাথে আজকে সকালেও কথা হয়েছে। আমাকে তারা আশ্বস্ত করেছে যে এই ঘটনার বিচার হবে, নুরুল হক নূরকে বিদেশে চিকিৎসার ব্যবস্থা করা হবে। আগামীকাল প্রধান উপদেষ্টার সাথে বিকাল ৫টায় আমাদের দলের আপনার বৈঠক রয়েছে। প্রথমত রাজনৈতিক দলগুলোর বৈঠক হবে, ৭টা দল, সেখানে আমরা থাকব। এরপরে যে বৈঠকটা হবে সেখানে শুধুমাত্র গণ অধিকার পরিষদের সাথে, এবং সেখানে নুরুল হক নূরের সহধর্মিণী নিজে উপস্থিত থাকবেন। অর্থাৎ সরকার নুরুল হক নূরের উপর যে হামলা হয়েছে এটা খুবই গুরুত্ব দিচ্ছে আমার কাছে মনে হচ্ছে। কিন্তু নানান জন আছে যে এই বিচারটা আসলে থামিয়ে দেওয়া, বিচার বিভাগীয় তদন্ত কমিটি যাতে না হতে পারে, এই কারণে মূলত এক ধরনের নানান ধরনের গড়িমসি বা সরকারের উপর চাপ সৃষ্টি করছে। এই কারণে আজকে আমরা সমস্ত দল, ফ্যাসিবাদ বিরোধী শক্তি, যারা প্রধান শক্তি, আমরা সবাই একমত পোষণ করেছি যে এই ঘটনার বিচার হইতে হবে। এবং আপনি কি আশা করেন যে আপনি যাদের সাথে কথা বলেছেন এবং যে মানে আশ্বাস পেয়েছেন সেটাতে আস্থা রাখছেন? আমি পুরোপুরি আস্থা রাখতে পারছি না, তবে আস্থা রাখতে চাই যে সরকার অন্তত এই ঘটনার বিচার করুক। আজকে আমাদের যে মিটিং ছিল, বৈঠক ছিল, সেখানে প্রত্যেকটা দলের প্রধান নেতারা যেটি বলছে যে নুরুল হক নূরের উপর হামলা মানে আমার উপর হামলা, আগামীতে আমি আক্রান্ত হতে পারি। সুতরাং এই ঘটনার কোনোভাবে ছাড় দেওয়া যাবে না। সরকারকে এই ঘটনার সুষ্ঠু তদন্ত এবং আগামী বিচার করতে হবে। ফেব্রুয়ারির প্রথম বা দ্বিতীয় সপ্তাহে নির্বাচন, এখন থেকে প্রায় কয়েক মাস সময় আছে, বছর সময় নেই। এই সময়ে এই হামলাটাকে অন্যান্য দলের মতো মানে আপনাদের মানে জাতীয় রাজনীতির জায়গা থেকে কিভাবে বিবেচনা করছেন? আপনার দলের জন্য তো নিশ্চয়ই আপনার খারাপ লাগাচ্ছে, এটা একটা ক্ষতির বিষয়, সেটা ঠিক আছে অবশ্যই। কিন্তু জাতীয় রাজনৈতিক যে নির্বাচন, সেইটাতে এটা প্রভাব কিরকম পড়তে পারে বা মনে করছেন? বাংলাদেশের ইতিহাসে আমার কাছে মনে হয় এরকম জনপ্রিয় ডাকসুর ভিপি, একটি দলের প্রধান, নিবন্ধিত দল, এরকম একজন নেতা এই প্রথম। আপনার দলের যে ন্যারেশন সেটা দরকার নেই, আমি জাতীয় জায়গা থেকে আমি আসবো। এরকম একটা দলের প্রধানের উপরে ২ বাহিনী মিলে একসাথে হামলা করেছে, চোখ ফাটিয়ে দিয়েছে, নাক ফাটিয়ে দিয়েছে, মাথায় আঘাত করেছে। মানে এটা আসলে এই প্রথম আমার কাছে মনে হয়। তো এই ঘটনার যদি সুষ্ঠু সমাধান না হয়, আমার মনে হয় যে এই ঘটনাকে কেন্দ্র করে আরো বহু ঘটনা ঘটবে। এমনকি যারা এই ঘটনা ঘটিয়েছে তারা এক ধরনের আশকারা পেয়ে যাবে। তার উদাহরণ কি এরকম বলতে পারি? আমি একটা উদাহরণ দিই। 25 জেলায় বিক্ষোভ সমাবেশ হয়েছে, এটা গণ অধিকারের পক্ষ থেকে। 25টা জেলায়, 64 জেলার মধ্যে 25টা কেন আরো বেশি হতে পারে, তাতে সমস্যা নেই। কিন্তু 6টি স্থানে জাতীয় পার্টির কার্যালয় ভাঙচুর করা হয়েছে, তার মধ্যে রাজশাহী, খুলনা এবং টাঙ্গাইলের 6টি জায়গায়। শেখ হাসিনা বলেন যে সময় এটাকে আপনারা কি ব্যাখ্যা দিবেন? আমি আসবো। দেখেন, যখন আবু সাইদ মুগ্ধ অসংখ্য ছাত্র জনতাকে গুলি করে হত্যা করা হলো, হাতের সময় কম, আমি আসতেছি, ওইখানে আসবো, গুলি করে হত্যা করা হলো, তখন শেখ হাসিনা হাসপাতালে না গিয়ে সে বিটিভি ভবনে গিয়ে মায়া কান্না কানলো। জনগণ তখন কি বললো যে তোমার এই জড়বস্তুর উপরে অনেক বেশি মায়া, কিন্তু আবু সাইদ যে জীবন দিয়েছে, হাসপাতালে এত মানুষ এখনো পর্যন্ত রক্তাক্ত, আক্রান্ত, কাতরাচ্ছে, সেখানে তুমি যাওনি। ঠিক ওই একই কথা বলতে হয় যে নুরুল হক নূর হাসপাতালে তার নেতাকর্মীদের আবেগ, অনুভূতি, ভালোবাসা আপনাকে বুঝতে হবে। সে তো মারাও যেতে পারতো। এবং যে আক্রমণটা হয়েছে একের পর এক আঘাত, হ্যাঁ আমি ধরলাম যে আপনি একটা দুটা আলাদা কথা, যে বাই চান্স লেগে গেছে, কিন্তু একের পর এক আপনি মারতেছেন, যেটা ভিডিও আপনি দেখেছেন, এটা তো আসলে পরিকল্পিত না। কোনো হামলাই হতে পারে না আসলে, এটার সাথে আমরা একদম ঠিক আছে যে কোনো হামলা হতে পারে না মানুষের মধ্যে। তো সেটাই বলতেছি যে এইটা তো আসলে পরিকল্পিত। তো নুরুল হক নূরের উপর আসলে আমাদের অনেকের আস্থা আছে। মানে আমার প্রশ্নটা মেজাজটা বুঝতে পেরেছেন? তার মানে কি জি আমি আসবো, ভাঙচুর হবে কিনা আমি আসতেছি। তো সেটাই বলতেছি, এটা একটা ক্ষোভের বহিঃপ্রকাশ, এবং গণ অধিকার পরিষদের হয়তো কিছু নেতাকর্মীর সাথে থাকতে পারে, আবার বিক্ষুব্ধ ছাত্র জনতাও আছে। দেখেন, আমি কিন্তু আমাদের কর্মসূচি যখন আসলে শেষ হয়ে গেছে, আমি কিন্তু নিজে বলেছি ঘোষণা দিয়ে মিডিয়ার সামনে যে আমাদের কর্মসূচি শেষ, এবং এরপরে 10 সেকেন্ডে এরপরে কিন্তু জাতীয় পার্টির কার্যালয়ে যে ধরনের ঘটনা ঘটলো, আমাদের যে সমাবেশটা বা কর্মসূচি শেষে
তো তখন তো এই ঘটনার দায় আমি নিতে পারি না। আপনাকে, আপনার তো রাজনীতিবিদ, আপনি আপনার ব্যাখ্যা দিবেন, কিন্তু আমাকে একটা জিনিস আমার কাছে শুনতে শুনতে মনে হয় যে এক সময় বলা হতো, রাজনীতিবিদরা বলতেন যে এদেশের জনগণ চায় না, উনি যেটা চান না সেটা জনগণের উপরে চাপিয়ে দিয়ে আমরা দীর্ঘদিন শুনেছি। আর ইদানিং একটা জিনিস শোনা যায়, বিক্ষুব্ধ জনতা। এই বিক্ষুব্ধ জনতাটা আসলে কারা? বিক্ষুব্ধ জনতা বলে আসলে এটা চাপিয়ে দেওয়া যায় কিনা? দেখেন, সরকার কিন্তু যেটাকে আপনি, আমি বা আমরা অনেকে মব বলেছি, সরকারের পক্ষ থেকে এক ধরনের প্রেসার গ্রুপও বলা হচ্ছে। হ্যাঁ, সেটা নিয়ে প্রশ্ন উঠেছে। দ্বিতীয়ত, মনে করেন যে একটা বিল্ডিং এর উপরে মানুষের ক্ষোভ থাকতে পারে না, পারে, কিন্তু ক্ষোভটা ওই বিল্ডিং এর মালিকের উপরে। ওই মালিককে রক্তাক্ত না করে ওই বিল্ডিং এ যদি 2-4টা ইট পাটকেল মারে, বিল্ডিং এর সামনে যদি আসলে পুষ্পতলিকা দাহ করে, এটাকে আসলে এক ধরনের বলা যায় ক্ষোভের বহিঃপ্রকাশ। এটা কিন্তু ভিন্নভাবেও আমি ধরে নিলাম যদি ধরেও নিই, এটা যদি ক্ষোভের বহিঃপ্রকাশ ধরেও নিই, এখন যে সময়টা, এখন নির্বাচন পূর্ববর্তী সময়, তাই তো? কিছুদিন পরে আগামী ডিসেম্বরে বোধহয় যেরকম বলা হচ্ছে, তাতে ডিসেম্বরে অনুমান করা যায়, ফেব্রুয়ারিতে নির্বাচন, ডিসেম্বরে তফসিল ঘোষণা। এটি হচ্ছে যে প্রথম সপ্তাহে এটি দাঁড়ায়। এখন এইভাবে ভাঙচুর, একটি দল যদি আরেকটা দলকে ভাঙচুর এবং এরকম মানে কর্মসূচির মধ্যে যায়, তাহলে সেটি আসলে যে আলোচনাগুলো এসেছে, আপনি নিশ্চয়ই গণমাধ্যমে দেখেছেন এবং নিশ্চয়ই সোশ্যাল মিডিয়া এখন উপেক্ষা করেন না আপনারাও, কারণ আপনাদেরও উপস্থিতি আছে সোশ্যাল মিডিয়াতে। সেখানে বলা হচ্ছে যে এটি এক ধরনের পরিবেশ তৈরি করা, যেটির মাধ্যমে নির্বাচন বানচাল করা। কোন রাজনৈতিক দলও এই কথা বলেছে, আপনি নিশ্চয়ই দেখেছেন। আপনি হয়তো জাতীয় পার্টিকে দল মনে করতে পারেন, সেই স্বাধীনতা না, আমি বিএনপির বক্তব্য তো এটাই ছিল। জি, আমি আসতেছি, মানে আপনি বলতে আপনি না, জাস্ট এটা উদাহরণ দিলাম। জি, উদাহরণ দিয়েছেন। আমি জাতীয় পার্টি, আওয়ামী লীগ এবং 14 দলকে কোনো রাজনৈতিক দল মনে করি না। আচ্ছা, একটা রাজনৈতিক দল কোনোভাবেই মানুষের ভোটের অধিকার হরণ করতে পারে না। একটা রাজনৈতিক দল কোনোভাবেই জোরপূর্বক ক্ষমতায় থাকতে পারে না। একটা রাজনৈতিক দল এইভাবে বিচার বহির্ভূতভাবে এই বক্তব্যটা বিএনপিও দিয়েছে। বিএনপি একটি রাজনৈতিক দল, তার বক্তব্য কি হবে, আমার বক্তব্য কি হবে, বিএনপির দায়িত্ব আমি নিতে পারি না। আমার বক্তব্য কি হবে সেই দায়িত্ব আমি নিতে পারি। আমি আওয়ামী লীগকে, জাতীয় পার্টিকে, 14 দলকে কোনো রাজনৈতিক দল মনে করি না। হ্যাঁ, তারা আগে দল ছিল, কিন্তু যখন তারা ফ্যাসিস্ট হয়েছে, দশর হয়েছে, তাদেরকে আমি দল মনে করি না। না, দ্বিতীয়ত সেটা প্রশ্ন না, প্রশ্নের জায়গাটা হচ্ছে এই যে আপনি দল মনে করেন না, তার নিষিদ্ধ চাইতে পারেন, কিন্তু যদি চাওয়ার পথটার কারণে যদি সহিংসতা তৈরি হয়, সেটি আসলে নির্বাচনকে প্রভাবিত করে বলে মনে করেন কিনা? গণ অভ্যুত্থানে সহিংসতা হয়েছে কিনা আপনার কাছে আমার প্রশ্ন, হয়েছে কিনা? সবসময় আমাদের পশ্চিমা বিশ্বের নেতারা, দেশগুলো, রাষ্ট্রদূত সবসময় বলতো, সবসময় বলতো আপনারা শান্তিপূর্ণ থাকেন। কোন শান্তিপূর্ণ আন্দোলনের মাধ্যমে স্বৈরাচারের পতন হয় না। না, স্বৈরাচারের পতন না, এখন নির্বাচনের সামনে একটা দল আরেকটা দল, এই সরকার ঠিক একইভাবে এই ফেসিবাদের কিন্তু পুরোপুরি পতন হয়নি, অর্থাৎ সহিংসতা হতে পারে। আপনি এটা বলছেন, প্লিজ আমাকে একটু সময় দেন। দেখেন, এই ক্ষেত্রে শুধুমাত্র শেখ হাসিনার পতন হয়েছে, কিন্তু 16 বছরে শেখ হাসিনা যে ফেসিবাদী সিস্টেমটা তৈরি করেছিল, সেই সিস্টেমটা কিন্তু এই সরকারই বহাল রেখেছে। সচিবালয় ফেসিবাদ, পুলিশে, র্যাবে, বিজিবিতে, বিভিন্ন বাহিনীতে, এমনকি গোয়েন্দা সংস্থায়। সুতরাং আমাদের সংগ্রামটা শেষ হয়ে যায়নি। নুরুল হক নূরের উপর যে হামলা হয়েছে, এটা প্রমাণ করেছে যে আমাদের সংগ্রাম আরো বেশি করতে হবে, অন্যথায় এই ফেসিবাদ আবার কামব্যাক করতে পারে। সুতরাং আপনি যেটা মনে করছেন, আমি সেটা মনে করছি না। নির্বাচন তো হতেই হবে, কিন্তু নির্বাচনের আগে এবং পরে এই ফেসিবাদকে মোকাবেলা করার জন্য আমাদের মানে কাজটা সহিংসতার প্রশ্ন। সহিংসতা কেন? প্রতিবাদ, প্রতিরোধ। আপনি যদি আমাকে মারেন, আমি কি বসে থাকবো? এই টকশোতেই মনে করেন যে আপনি রেগে গেলেন, আমাকে একটা ঘুষি দিলেন, আমি তো আপনাকে পাল্টা ঘুষি দেব না? খুব স্বাভাবিক কিনা? স্বাভাবিক। সুতরাং জাতীয় পার্টি এটা প্রতিবাদ, প্রতিরোধ। জাতীয় পার্টির নেতাকর্মীরা আমার মিছিল যাচ্ছে, মিছিলের উপর ইট পাটকেল ছুড়বে, সেখানে তো আমি মনে করি জাতীয় পার্টির মধ্যে আওয়ামী লীগ ছিল। শেষ প্রশ্ন, যে রিফাইন্ড আওয়ামী লীগ ব্যর্থ হয়েছে, তাই জন্য জাতীয় পার্টির ভেতরে আওয়ামী লীগ আসতে পারে, সেটি নির্বাচনে এই প্রক্রিয়াটা, এই বক্তব্যটি দিয়েছে যদিও আসিফ আহমদ সজীব ভুইয়া, কিন্তু আপনারাও একই কথা বলেছেন। একজন উপদেষ্টা যখন এই বক্তব্য দেয়, তখন আপনার কাছে কি মনে হয় সে তথ্য ছাড়া বক্তব্য দিয়েছে? না না, তার বিষয়টা তিনি ব্যাখ্যা করুন। আমি আপনাকে প্রশ্ন করছি যে এই যে বক্তব্যটা, এটার কাছাকাছি বক্তব্য আপনাদের পক্ষ থেকে এসেছে, এটা আসলে কি রকম ইকুয়েশনটা জানতে চাই, এটাই আমার শেষ প্রশ্ন। হ্যাঁ, ইকুয়েশনটা বলি আপনাকে। দেখেন, নির্বাচনে আসবো। আমি আসলে 2018 সাল থেকে সক্রিয়ভাবে রাজপথে লড়াইটা করছি। 2019 সালের ডাকসু নির্বাচনে আমি জিএস নির্বাচিত হওয়ার পরেও কিন্তু আমার নাম ঘোষণা করা হয়নি।
তারপরেও আমরা কিন্তু রাজনীতি কন্টিনিউ করছি, সংগ্রাম করছি, বিভিন্ন আন্দোলন সংগ্রাম করেছি। দেখেন, আমাদের কাছে কিন্তু বিভিন্ন জায়গা থেকে তথ্য আসে, বিভিন্ন লেয়ারে কিন্তু আমাদের বন্ধু, আমাদের সহযোদ্ধা অনেকে রয়েছে। যেমন আসিফ মাহমুদ সজীব ভুইয়া, সে একসময় আমাদের ছাত্র অধিকার পরিষদের ঢাবি শাখার সভাপতি ছিল। আমি ওই সময় রাজনৈতিক দলের আপনার সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক, দুঃখিত, সিনিয়র যুগ্ম আহ্বায়ক। তার মানে বিভিন্ন জায়গায় আমাদের কিন্তু লোক রয়েছে, তথ্যপত্র আমরা পাই। আমি যতটুকু জানি, যেহেতু আসলে রিফাইন্ড আওয়ামী লীগ গঠনের প্রক্রিয়া ব্যর্থ হয়েছে, সুতরাং এখন জাতীয় পার্টিকে বিরোধী দল বানানোর একটি চক্রান্ত চলছে। সেটা এদেশীয় আওয়ামী এজেন্ট দশর, ভারতীয় আওয়ামী এজেন্ট দশর, সবাই মিলে কিন্তু একসাথে কাজ করছে যে অন্য কাউকে বিরোধী দল হতে দেওয়া যাবে না, ক্ষমতায় যাবে আর জাতীয় পার্টি হবে বিরোধী দল। এখন আমি এটা জানি, আমার কাছে তথ্যপত্র রয়েছে, আমি কয়েক জায়গায় কথা বলে এই তথ্য আমি মানে স্পষ্ট হয়েছি। শুধুমাত্র আসিফ মাহমুদ এই কথা বলেছে না, আমি আরো কয়েকজন গুরুত্বপূর্ণ ব্যক্তির সাথে কথা বলেছি। এমনকি আমি এও বলি, গোয়েন্দা সংস্থার মধ্যে যারা আছে সবাই কি খারাপ? তারাও তো বিভিন্নভাবে আমাদের কাছে তথ্যপত্র দেয়। আসিফ যেটা বলেছে এটা শতভাগ সত্য, তবে এইটাও বানচাল হয়ে গেছে। নুরুল হক নূরের উপর হামলা করার পরে জাতীয় পার্টি তো রাজনীতি করা দূরে থাক, নির্বাচনে অংশ নেওয়া দূরে থাক, জনগণ তো আসলে তার ঘরের বাইরেই বেরোতে মূলত এই দেবে না। হামলার কারণটা কি বলে আপনি মনে করেন? জি, এই হামলাটা মানে এবারের যে হামলাটা সেটার কারণটা কি? এইবারের হামলার কারণ আমার কাছে মনে হয় জুলাই বিপ্লবীদেরকে ভয় দেখানো, যে তোমরা রিফাইন্ড আওয়ামী লীগ প্ল্যান সেটা নষ্ট করে দিয়েছো, তোমরা জাতীয় পার্টির বিরুদ্ধে তোমরা এইভাবে আন্দোলন করতেছো। যখন নুরুল হক নূরের উপরে হামলা করা হচ্ছে, রক্তাক্ত করা হচ্ছে, অন্যদিকে আপনি দেখবেন জিএম কাদেরকে প্রোটেকশন দেওয়া হচ্ছে, তাকে প্রোটেকশন দিয়ে গাড়িতে তুলে দেওয়া হয়েছে। তার মানে কি, এই যে আমি কথা বলছি তার একটা প্রমাণ কিন্তু এই ঘটনা, যে জিএম কাদের প্রোটেকশন পাচ্ছে, যে জিএম কাদের নামে মামলা হয়েছে। না, না, ওই ইনু প্রশ্নটা মানে এটা ইনু হচ্ছে সাহেব এবং আমাদের মেনন সময় সাহেব, একেবারে শেষ। অর্থাৎ জি হচ্ছে আপনি যেটা বলতে চাইলেন, আমি যদি ঠিক বুঝে থাকি, যে যারা এই গণ আন্দোলনে অংশ নিয়েছে তাদেরকে ভয় দেখানো। আপনার ওই লাইনটা জি কি আমি ছিল? আমি একটু বলি। দেখেন, ইনু সাহেব এবং মেনন সাহেব তাদেরকে তো গ্রেপ্তার করা হয়েছে, তাই না? কিন্তু জিএম কাদেরের নামে মামলা, তাকে গ্রেপ্তার করা হচ্ছে না। জিএম কাদের বিভিন্ন আপনার জায়গায় যাচ্ছে, এমনকি এই স্বরাষ্ট্র উপদেষ্টার সাথে জিএম কাদের এবং তার দল কিন্তু বৈঠক করেছিল। আচ্ছা। আমার কাছে এখন সন্দেহ লাগছে যে একদিকে কতিপয় উপদেষ্টা নুরুল হক নূরকে দেখতে যাচ্ছে, বিচার বিভাগীয় তদন্তের কথা বলছে, মিষ্টি মিষ্টি বক্তব্য শোনাচ্ছে, অন্যদিকে এই স্বরাষ্ট্র উপদেষ্টা এবং প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী আপনার খুদা বক্স চৌধুরী, তারা মিলে হামলার নির্দেশনা দিচ্ছে। অন্যথায় দেখেন, এখনো পর্যন্ত বিচারটা কেন হচ্ছে না? এত বড় একজন নেতা যাকে রক্তাক্ত করা হয়েছে, এখনো পর্যন্ত হাসপাতালে একজনকে গ্রেপ্তার করা হয়নি। আমি ডিএমপি কমিশনারের সাথে নিজে কথা বলেছি, আমি অনেকগুলো অনেক কিছু অভিযোগ আছে আপনার। আমি অনেক কিছু জানি, বলতে পারতেছি না, অনেক কথা অনেক বলা অনেক যায় না। অনেক আর ধন্যবাদ। আপনার সাথে আমার যে হ্যাঁ, বিভিন্ন এই টকশোর বাইরে হ্যাঁ। আলোচনা হতে পারে, সেটা আমি কিন্তু টকশোতে বলতে পারি না। হ্যাঁ, সেটাই। এই জন্য বলছি যে সরকারের একটা পক্ষ মারছে আর একটা পক্ষ এসে রক্ষা করছে। এই যে ছায়া সরকারের কথা বলা হয় না, যে সেটাই। সরকারের মধ্যে আর একটা সরকার, এটা আমার কাছে মনে আপনার হয় এক অভিযোগ। সরকার রক্ষা করছে আর এক সরকার মারছে। আমাদের এইটাই হলো আজকে বর্তমান অবস্থা। শেষ করতে হচ্ছে। অনেক জি। ধন্যবাদ রাশেদ খান আজকে আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। দর্শক, আজকের আলোচনায়, আজকের প্রথম আলোর বার্তা কক্ষের আয়োজনে আমাদের সঙ্গে ছিলেন গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক মোহাম্মদ রাশেদ খান। তার কাছ থেকেই গণ অধিকার পরিষদের প্রধান ব্যক্তি নুরুল হক নূর, আপনারা জানেন, গত শুক্রবার আহত হয়েছেন এবং তিনি এখন হাসপাতালে আছেন। তার বিষয়ে কথা বলেছি। আমরা কথা বলেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে নির্বাচন নিয়ে আজকে যে বিষয়টি ঘটেছে, একবার নির্বাচন স্থগিত করে আবার সেটি চলতে বাধা নেই বলে বলা হয়েছে আদালতের পক্ষ থেকে। এছাড়াও অন্যান্য বিষয় এসেছে। এমন আরো বিষয় নিয়ে প্রতি রবি থেকে বৃহস্পতিবার পর্যন্ত এই আয়োজন দেখুন প্রথমআলো.com, প্রথম আলোর ইউটিউব, ফেসবুক এবং সোশ্যাল মিডিয়ার অন্যান্য প্ল্যাটফর্মে। আর যারা সঙ্গে ছিলেন সবাইকে ধন্যবাদ।